বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? সবাই আশা করি ভালো আছো। আজ তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়ের সংবিধি অঙ্গ নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা তোমাদের পড়ার টেবিলে বসে আছো। তোমরা তোমাদের বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় সংবিধি অঙ্গ চ্যাপ্টারটা নিয়ে বসো। আশা করি তোমরা আলোচনা শেষে অধ্যায়টি খুব ভালোভাবে বুঝতে পারবে। তো আমরা প্রথমেই জেনে নেই সংবিধি অঙ্গ কি। আমরা আমাদের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বিভিন্ন অনুভূতি আমরা আমাদের মস্তিষ্কে প্রেরণ করি, ওই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে বলা হয় সংবিধি অঙ্গ। আমাদের 5টি সংবিধি অঙ্গ রয়েছে: চোখ, কান, নাক, জিহ্বা এবং ত্বক। এগুলো সম্পর্কে একটু ধারণা তোমাদেরকে দিয়ে নিচ্ছি। চোখ দ্বারা আমরা বিভিন্ন বস্তুকে দেখতে পাই এবং আমরা কোনটা সাদা, কালো, লাল, নীল ইত্যাদি বস্তু আমরা চোখের মাধ্যমে মস্তিষ্কে তথ্য প্রেরণ করতে পারি এবং আমরা কোনো কিছু দেখতে পারি। যারা অন্ধ তারা কিন্তু সাদা, কালো, নীল এই অনুভূতি তাদের হয় না। নাক নাক আরেকটি সংবেদী অঙ্গ, যার মাধ্যমে কোনো ঘ্রাণ, এটা হতে পারে সুন্দর ঘ্রাণ, সুঘ্রাণ এবং দুর্গন্ধযুক্ত, যাই হোক না কেন, আমাদের যদি চোখ বাঁধাও থাকে, আমরা যদি দেখতে নাও পাই, কিন্তু আমাদের নাকের সামনে যখন একটা বেলি ফুল দিলে আমরা বুঝতে পারি এটা বেলি ফুল, আমরা কিন্তু দেখিনি। তেমনিভাবে গোলাপ ফুল দিলে গোলাপ ফুল বা দুর্গন্ধযুক্ত কোনো কিছু দিলে সেটা আমরা দেখতে পাই, আমরা বুঝতে পারি, মস্তিষ্কে সেই তথ্য চলে যায়। তো এটা আরেকটা আমাদের ইন্দ্রিয়। অপর আরেকটি সংবেদী অঙ্গ হচ্ছে কান। আমরা যদি ঘরের মধ্যেও থাকি, বাইরে কোনো শব্দ হলে, এটা কি কুকুর শব্দ করলো না কাকের শব্দ, সেটা কিন্তু কান আমাদের মস্তিষ্কে জানান দেয়। ফলে কানের মাধ্যমে আমরা বিভিন্ন তথ্য আমাদের মস্তিষ্কে প্রেরণ করতে পারি। জিহ্বা, এটাকে বলা হয় স্বাদিন্দ্রিয়। আমরা কোনো বস্তুর স্বাদ, এটা কি মিষ্টি, তিতা ইত্যাদি শনাক্ত করতে আমাদের জিহ্বার ব্যবহার হয়ে থাকে। ফলে জিহ্বা হচ্ছে আমাদের আরেকটি ইন্দ্রিয়, যা স্বাদ ইন্দ্রিয় নামে পরিচিত। ত্বক ত্বক হচ্ছে সবচেয়ে বড় একটা ইন্দ্রিয়। আমাদের সমস্ত শরীর ত্বক দ্বারা আবৃত থাকে। তো এই ত্বকের মাধ্যমে আমরা বিভিন্ন অনুভূতি সারা দিয়ে থাকি, যেমন গরম, ঠান্ডা, তারপরে এই বাতাস আমরা দেখতে পাই না, কিন্তু আমাদের গায়ে যখন ত্বকে লাগে তখন আমরা সেটা বুঝতে পারি যে হ্যাঁ, বাতাসটাকে ঠান্ডা না গরম, সেটাও আমাদের ত্বক জানান দেয়। এবং আমরা যখন গায়ের তাপমাত্রা নির্ণয় করতে থাকি, যেমন গায়ে জ্বর আসলো কিনা কপালে হাত দিই, তখন কিন্তু এই ত্বকের মাধ্যমে আমরা জানতে পারি যে হ্যাঁ, এটা কি গায়ে জ্বর আছে কি নাই। তো এই হলো আমাদের 5টা ইন্দ্রিয়, যার মাধ্যমে আমরা আমাদের মস্তিষ্কে তথ্য প্রেরণ করে থাকি। সেই জন্য এই 5টা ইন্দ্রিয়কেই বলা হয় সংবেদী অঙ্গ। তো তোমাদের বইয়ে প্রথমে যে সংবেদী অঙ্গ সেটা হয়েছে চোখ। তো আমরা চোখ নিয়ে আলোচনা করব। আমরা যদি তোমরা হয়তো দেখে থাকবে
এটা কি? এটা হচ্ছে একটা ক্যামেরা। তোমাদের এখন অবশ্যই ক্যামেরার প্রচলন নেই, মার্কেটে তুমি কিনতে পাবা না, কারণ এখন মোবাইলেই ক্যামেরা চলে আসছে। তো আমাদের চোখটাকে এই ক্যামেরার সাথে তুলনা করা হয়েছে। এই দেখতে পাচ্ছ যে এখানে একটা কাচের মতো জিনিস রয়েছে, এটাকে বলা হচ্ছে লেন্স। তো আমাদের চোখে এরকম লেন্স রয়েছে, এবং এই যখন কোনো বস্তুতে তোমরা তো দেখে রাখবা যে ছবি তোলার সময় একটা ফোকাস দেওয়া হয়, যে বস্তুর ছবি নেওয়া হবে তা স্বচ্ছভাবে ছবিটা তোলার জন্য। তো কোনো বস্তুতে যখন আলো পড়ে তখন কিন্তু আমরা দেখতে পাই, রাতের বেলা কিন্তু আমরা বাইরের জিনিস দেখতে পাই, কারণ ওই জিনিস ওই কোনো বস্তুতে আলো পড়লে সেটা আমাদের চোখে প্রতিফলিত হয় এবং সেটা আমরা দেখতে পাই। সেই জন্য চোখকে বলা হয়েছে একটা ছোট ক্যামেরা। তো চোখ ক্যামেরার মতো কাজ করে। পরবর্তী ক্লাসে শ্রেণীতে গেলে দেখবা যে চোখ এবং ক্যামেরার সাথে কি কি মিল অমিল রয়েছে সেটা বিশদভাবে জানতে পারবা। তো আমরা যদি একটা চোখের গঠন প্রণালী দেখাই, তাহলে দেখো যে ছবি এখানে ঠিক সামনে যে অংশটা রয়েছে সেখানে এটাকে বলা হচ্ছে লেন্স, এবং এই ঠিক এই যে ক্যামেরার যে জিনিসটা দেখিয়েছিলাম তোমাদেরকে, যে সামনে যে এই যে অংশটা রয়েছে এটা হচ্ছে আমাদের চোখের যে লেন্স, এবং কালো একটা অংশ দেখতে পাও সেই অংশটা। এর ঠিক পিছনেই রয়েছে কর্নিয়া। তারপরে এই লেন্সের এবং কর্নিয়ার মাঝামাঝি একটা অংশ, তাকে বলা হচ্ছে আইরিশ। ঠিক ক্যামেরার মতো, ক্যামেরার আমরা যদি ক্যামেরাকে দেখাই তাহলে এই যে ক্যামেরাটাকে খুলে দেখালে এদিকে যে আলো বস্তু পড়ে ঠিক পিছনে একটা ফিল্ম দেওয়া থাকে, এই ফিল্মে এসে তার প্রতিবিম্ব তৈরি হয় এবং তা থেকে আমরা ছবি ছাপাতে পারি। তো ঠিক আমাদের চোখের পিছনেই একটা প্রতিবিম্ব তৈরি হয়, তখনই আমরা বস্তুটাকে দেখতে পারি। আগে বলেছি যে কোনো বস্তুতে যখন আলো পড়ে তখন সেটা আমরা দেখতে পারি, আমাদের চোখের ভিতরে ওই বস্তুটা প্রতিচ্ছবি তৈরি হয়, ফলে আমরা সেটাকে দেখতে পারি। যেমন আমরা রাত্রেবেলা টর্চ নিয়ে চলাফেরা করি এই কারণে যে টর্চের যে আলোটা পড়ে সেটা বস্তুর উপর পড়লে ওই বস্তুটাকে আমরা তখন দেখতে পারি। যদি আলো ওই বস্তুতে না পড়ে তাহলে কিন্তু আমরা দেখতে পাবো না। ঠিক ক্যামেরার বেলাও তাই, যত বেশি আলো প্রতিফলিত হবে তত বেশি স্বচ্ছ ছবি আমরা ক্যামেরায় পাবো। ঠিক তেমনিভাবে আমাদের চোখেও একই অবস্থা, কোনো বস্তুতে আলো যখন ভালোভাবে পড়ে তখন ঠিক তার প্রতিচ্ছবি আমাদের এই চোখের এসে এই রেটিনায় এসে পড়ে এবং এটা আমরা দেখতে পাই। এবং এই চোখ থেকে দেখো এদিক থেকে এক ধরনের স্নায়ু গিয়ে পৌঁছেছে, তাকে বলা হচ্ছে অপটিক স্নায়ু। এর মাধ্যমে আমরা চোখে কি দেখছি এবং সেটা মস্তিষ্কে চলে যায়। আমাদের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গই নিয়ন্ত্রণ করে থাকে আমাদের মস্তিষ্ক, সেটা তোমরা পরবর্তী শ্রেণীতে জানতে পারবা। তো আমরা জানলাম চোখ সম্পর্কে, এবং তোমাদেরকে যদি দেখাই যে ইন্দ্রিয়গুলো, যেমন এটা হয়েছিল চোখ, কান, এ হচ্ছে নাক, এ হচ্ছে জিহ্বা, এবং তদুপরি ত্বক আমাদের সমগ্র শরীরব্যাপী ছড়িয়ে আছে। আমাদের যে কোনো স্থানে, আমরা যদি পায়ের নিচে তুমি হাঁটতেছ, হঠাৎ একটা কাটা ফুটলো, সাথে সাথে কিন্তু এই তথ্য আমাদের মস্তিষ্কে চলে গেছে যে হ্যাঁ, শরীরের কোথাও একটা সমস্যা হয়েছে, অর্থাৎ আমাদের পায়ে কাটা ফুটেছে, আমরা কাটাটা খুলে নিই। এবং আমি হাঁটতে হাঁটতে যদি কোথাও গরম কোনো কিছুতে পা দিয়ে ফেলি, তাৎক্ষণিকভাবে মস্তিষ্ক জানান দেয় যে কি হয়েছে, তোমার বিপদ, তুমি দ্রুত সরিয়ে যাও।
তেমনিভাবে আমাদের গায়ে যদি হাঁটতেছি, কেউ যদি একটু ঠান্ডা কিছু পিছনে লাগিয়ে দেয় বা হাতে লাগিয়ে দেয়, আমাদের হাত কিন্তু সাথে সাথে সরে যায়। সব কিছুই কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে মস্তিষ্কের মাধ্যমে। তো আমরা চোখের যে বিভিন্ন অংশ রয়েছে সেগুলো নিয়ে যদি আলোচনা করি, তাহলে রয়েছে চোখের পাতা। চোখের পাতা, চোখের পাতা আমাদের চোখটাকে বিভিন্ন আক্রমণ থেকে রক্ষা করে। তুমি হাঁটতেছো, হঠাৎ একটা পোকা আসতেছিল, সাথে সাথে কিন্তু চোখের পাতা কি করে বন্ধ করে দেয় এবং চোখকে সে বিপদ থেকে রক্ষা করে। এবং হঠাৎ একটু ভারী জ্বর হলো, চোখ মনে করছে যে বিপদ আসতেছে, সাথে সাথে কিন্তু তোমার অজান্তেই চোখের পাতাটা কি হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে এবং এই ধুলাবালি বিভিন্ন আক্রমণ থেকে আমাদের চোখকে রক্ষা করতেছে। চোখের পাতা খুললে যে অংশটা আমরা দেখতে পাই যে সাদা রকম একটা অংশ, এইটার নাম হচ্ছে কনজাংটিভা। কনজাংটিভা। কনজাংটিভা হচ্ছে চোখের পাতার ভিতরে যে অংশটা থাকে, এই পুরাটার নাম হচ্ছে কনজাংটিভা। এবং যদি আমরা অনেক সময় দেখা যায় যে এই চোখ রোগে আক্রান্ত হই, ভাইরাল, এটা ভাইরাল জনিত, তো তখন এটাকে বলা হয়েছে যে কনজাংটিভ ডিজিজ। অর্থাৎ এই কনজাংটিভা যখন আক্রান্ত হয় তখন চোখ লাল হয়ে যায় এবং পিচুটি বের হয়। তারপরে যে অংশটা রয়েছে তার নাম হচ্ছে অক্ষিগোলক। তো আমরা চোখের পাতার কারণে কিন্তু চোখটাকে গোলাকার দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে যে একটু এরকম লম্বাটে ধরনের, আসলে তার না, এর ভিতরের অংশটা গোলাকার এবং এটাকে বলা হচ্ছে অক্ষিগোলক। এর 3টি স্তর রয়েছে। তো অক্ষিগোলকের বাইরের সাদা অংশটাকে বলা হচ্ছে স্ক্লেরা। তো এই স্ক্লেরা আমাদের চোখের বাইরের আলো থেকে রক্ষা করতেছে এবং অতিরিক্ত আলো সেটা আমাদের চোখে প্রবেশ করতে দেয় না। তারপরে কর্নিয়া, সবচেয়ে অংশ, তোমরা হয়তো নাম শুনে থাকবা কর্নিয়া। কর্নিয়া হচ্ছে চকচকে অংশ। এই অংশটি একেবারেই স্বচ্ছ, এর ভিতর দিয়ে আলো চোখের ভিতরে প্রবেশ করে। আমরা ওই যে লেন্স হিসেবে যাকে বলেছিলাম, যে ঠিক তার পিছনে এই বরাবরই এই কর্নিয়ার ভিতর দিয়ে আলোক রশ্মি প্রবেশ করে এবং সেটা এই তারপরে স্তরের নাম রয়েছে কোরোয়েড। ক্লাস স্তরের নিচের একটি কোরোয়েড, এটি একটা ঘন রঞ্জিত স্তর, এখানে বহু রক্তনালী প্রবেশ করে। তারপরে অংশের নাম হচ্ছে আইরিশ। কর্নিয়ার পেছনে কালো গোলাকার পর্দা থাকে, তাকে বলা হয় আইরিশ। আইরিশের মাঝখানে একটি ছিদ্র থাকে যাকে পিউপিল বলে। আইরিশ পেশি দিয়ে তৈরি, একে আমরা সাধারণত চোখের মণি বলে থাকি। আইরিশের পেশিগুলো সংকুচিত প্রসারিত হতে পারে। আইরিশের পেশি সংযোজন ও প্রসারণের ফলে পিউপিল ছোট বড় হতে পারে, এর ফলে আলোক রশ্মি রেটিনায় প্রবেশ করতে পারে। তারপরে আমরা যদি বলি রেটিনা,
রেটিনা। রেটিনা অক্ষিগোলকের সবচেয়ে ভিতরের স্তর, এটি একটি আলোক সংবেদী স্তর। এখানে রড ও কোণ নামে দুই ধরনের কোষ রয়েছে। তো রেটিনাটা মূলত যদি আমরা দেখাই যে এই এদিক দিয়ে আলোক রশ্মি প্রবেশ করে ঠিক এই অংশটার নাম হচ্ছে রেটিনা। রেটিনা এবং এখানে ঘন স্বচ্ছ স্তর রয়েছে এবং এর পিছনেই অবস্থান করেছে যে অপটিক স্নায়ু বলেছিলাম, যা সরাসরি মস্তিষ্কের সাথে সংযুক্ত এবং এই তথ্য মস্তিষ্কে পৌঁছে যায়। এবং এই রেটিনাতে দুই ধরনের কোষ বিদ্যমান, একটাকে বলা হচ্ছে রড কোষ এবং অন্যগুলো হচ্ছে ভিতরের স্তর, এবং এটা আলোক সংবেদী স্তর এবং রড ও কোণ নামে দুই ধরনের কোষ দ্বারা এই কর্নিয়াটি গঠিত হয়েছে। তো তোমরা ভালোভাবে লক্ষ্য করো, তোমাদের বইয়ে একটা সুন্দর করে চিত্র দেওয়া আছে, সেটা দেখলে তোমরা বুঝতে পারবা যে কোন স্তরের পরে কোন স্তর বিদ্যমান। এবং আমরা যদি লেন্সটাকে বলি যে পিউপিলের পিছনে একটি দ্বি-উত্তল লেন্স থাকে, লেন্সটির মাঝখানে দুই দিক উঁচু এবং আরেকটা সরু। লেন্সটি এক বিশেষ ধরনের সিলিয়ারি পেশি দ্বারা আটকানো থাকে। এই পেশিগুলো সংকুচিত হয় এবং প্রসারিত হতে পারে। এদের সংকোচন ও প্রসারণের দরকার মতো লেন্সের আকৃতি পরিবর্তন করতে পারে। এবং তোমরা জানো যে যাদের চোখের সমস্যা হয় তাদেরকে দুই ধরনের ত্রুটি পরিলক্ষিত হয়, একটা হচ্ছে দূরবদ্ধ দৃষ্টি, আরেকটা হচ্ছে সংকীর্ণ দৃষ্টি। তো এই জন্য তাদের দুই ধরনের লেন্স ব্যবহার করা হয়। কারো হচ্ছে দূরের জিনিস সে ভালো দেখতে পায়, কাছেরটা দেখতে পায় না। আবার অনেকের ত্রুটি হচ্ছে যে সে কাছের জিনিসটা দেখতে পায় কিন্তু একটু দূরে হলে আর দেখতে পায় না। তো সেই জন্যে চোখের ডাক্তারের কাছে গেলে ডাক্তাররা তার চোখ পরীক্ষা করে উত্তল এবং অবতল লেন্স দুই ধরনের লেন্স ব্যবহার করতে দেওয়া হয়, যার জন্য যেটা প্রযোজ্য। চোখের যত্ন, এই পর্যায়ে আমরা জানবো যে আমরা চোখের যত্ন কিভাবে নিব। চোখ একটি কোমল অঙ্গ, খুব যত্নে রাখতে হবে। ঠিকমতো যত্ন না নিলে চোখে নানা অসুখ হতে পারে। যেভাবে চোখের যত্ন নেওয়া যায় সেগুলো হচ্ছে ঘুম থেকে উঠেই কি করতে হবে, বাইরে থেকে আসার পর অবশ্যই পরিষ্কার পানি দিয়ে চোখ দুটি পরিষ্কার করা। 2, চোখ মোছার জন্য পরিষ্কার কাপড় ব্যবহার করা। 3, নিয়মিত সবুজ শাকসবজি ও রঙিন ফলমূল খাওয়া, এগুলোতে ভিটামিন এ থাকে, এগুলো চোখের জন্য খুবই ভালো। এগুলো খেলে রাত কানা হওয়া এড়ানো যায়। চোখের আরেকটা কমন রোগ হচ্ছে রাত কানা রোগ, অর্থাৎ রাতের বেলা কোনো কিছু দেখতে পায় না। এটা মূলত ভিটামিন এর অভাবে হয়ে থাকে। তো অনেক শিক্ষার্থী তোমরা আছো যারা শুধু মাছ, মাংস, ডিম এগুলোই খেতে পছন্দ করো, শাক সবজি খেতে চাও না। দেখবা যে যারা শাক সবজি, ফলমূল, রঙিন শাকসবজি যেমন মিষ্টি কুমড়া, গাজর, টমেটো এগুলা কম খায়, তাদের চোখে অনেক সমস্যা দেখা দেয়। ফলে নিয়মিতভাবে তোমরা এগুলা খাবে, তোমাদের চোখের যত্ন নিবে। এবং তোমরা তো জেনে থাকবা যে আমাদের চোখের যে পানি এটা লবণাক্ত এবং নোনতা হয়ে থাকে। মহান সৃষ্টিকর্তা আমাদের চোখের মধ্যে এই লবণ পানি দেওয়ার উদ্দেশ্য হলো চোখের মধ্যে যদি কোনো জীবাণু ঢুকে তাহলে সেটাকে মেরে ফেলে। এবং এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে কিন্তু দেখবা যে এখন যারা এই যে বিশেষ করে শুটকি ব্যবসায়ী, এরা ইলিশ মাছ কেটে লবণ পানিতে ভিজিয়ে রাখে, এটা অনেক দিন ভালো থাকে। কারণ লবণ পানিতে সহজে ব্যাকটেরিয়া, ছত্রাক সহ বিভিন্ন যে সমস্ত আণুবীক্ষণিক জীবাণু রয়েছে এরা আক্রমণ করতে পারে না। তো আমরা জানলাম যে মানব যে সংবেদী অঙ্গ চোখ, তার সম্পর্কে। এই সম্পর্কে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে
তাহলে তোমরা আমার ইনবক্সে প্রশ্ন রাখতে পারো এবং তোমরা তোমাদের বইয়ের সাহায্য নিবে। যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবে, আমি চেষ্টা করব তোমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। তো পরের যে সংবেদী অঙ্গ সেটা হচ্ছে কান বা কর্ণ। আমরা কান দিয়ে কি করি? কান দিয়ে শুনি। যদি আমাদের কান না থাকতো তাহলে আমরা কিভাবে শুনতে পেতাম? তোমরা হয়তো জেনে অবাক হবা, যারা বধির বা বোবা তারা কানে শুনতে পায় না, এবং এরা কানে শুনতে পায় না বলেই শব্দ উচ্চারণ করতে পারে না। শুধু দেখি যে আমরা কথা বলতেছি, আমাদের মুখ দেখবা বোবারা কিন্তু মুখ নাড়ে কিন্তু কোনো রকম শব্দ হয় না। তো সেই জন্যে আমাদের কয়টা কান আছে? মাথার দুই পাশে দুইটা কান রয়েছে। কেন এক পাশে দিলেও তো পারতো, তাই না? কারণ যাতে করে আমরা সব দিক থেকেই শুনতে পাই। তো চলো আমরা কান নিয়ে বিস্তারিত আলোচনা করি। আমাদের কান তিনটি অংশে বিভক্ত। 1 বহিকর্ণ, 2 মধ্যকর্ণ, 3 অন্তকর্ণ। বহিকর্ণ পিনা, কর্ণকুহর, কর্ণপটহ নিয়ে বহিকর্ণ গঠিত। আমরা যদি কানটাকে এই যে দেখো, এই যে এই যে অংশটা সেটা হচ্ছে আমাদের বহিকর্ণ। পিনা এটি কানের বাইরের অংশ, মাংস ও কোমল অস্থি দ্বারা গঠিত। শব্দ কর্ণ করে পাঠানো এর প্রধান কাজ। তোমরা তো জেনে থাকবা যে আমাদের এখানে কোনো হাড় নেই, এটা কোমলাস্থি বা তরুণাস্থি দ্বারা গঠিত। এই যে দেখো, তুমি যতই কি করো, এভাবে বাঁকাতেরা করো, এটা কিন্তু ভাঙবে না। কর্ণকুহর পিনা একটি নালীর সাথে যুক্ত, এই নলটিকে বলা হয় কর্ণকুহর। কর্ণপটহ কর্ণকুহর শেষ হয়েছে একটা পর্দায়, এই পর্দাটির নাম কর্ণপটহ। কর্ণপটহ হচ্ছে বহিকর্ণের শেষ অংশ। মধ্যকর্ণ বহিকর্ণ ও অন্তকর্ণের মাঝখানে মধ্যকর্ণ অবস্থিত। এটা একটা বায়ুপূর্ণ থলি যার মধ্যে মালিয়াস, ইনকাস ও স্টোবিস নামে 3টি ক্ষুদ্র ক্ষুদ্র হাড় বা অস্থি রয়েছে। অস্থিসমূহের মাধ্যমে শব্দ তরঙ্গ বা ঢেউ অন্তকর্ণে পৌঁছায়। কানের সাথে গলার সংযোগের জন্য একটি নল আছে। এই নলটির কাজ হলো কর্ণপটহের বাইরের ও ভেতরের বায়ুর চাপ সমান রাখা। তোমরা অনেকে বলে যে কানের ভিতরে পর্দা আছে, পর্দা ফেটে গেলে আমরা শুনতে পাই না। এবং শুধু তাই না, আমাদের নাকের সাথেও কানের একটা সংযুক্ত রয়েছে। অনেকের যদি কানের পর্দা ফেটে যায় তাহলে কিন্তু এই কান দিয়েও তার শ্বাস প্রশ্বাস বেরিয়ে যেতে পারে, এবং এই পর্দা ফেটে গেলে কিন্তু ভিতরে পানি প্রবেশ করলে সেটা মস্তিষ্কে গিয়ে মস্তিষ্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং মৃত্যু হয়ে যেতে পারে। সেই জন্যে খেয়াল রাখতে হবে যেন কানে কেউ যেন কানে থাপ্পড় দিবা না, বা এরকম জোরে আঘাত করলে বা শব্দ করলে কিন্তু কানের পর্দা ফেটে যেতে পারে, এবং ফেটে গেলে পরবর্তীতে এটা ইনফেকশন হয়ে, এবং মস্তিষ্কে যদি ইনফেকশন হয় তাহলে কিন্তু ওই রোগীকে আর বাঁচানো যাবে না। সেই জন্য এটা খুবই একটা গুরুত্বপূর্ণ অংশ। এবার আলোচনা করব অন্তকর্ণ নিয়ে। এটি অডিটরি ক্যাপসুল অস্থির মধ্যে অবস্থিত। অন্তকর্ণ 2টি প্রধান প্রকোষ্ঠে বিভক্ত। 1 ইউট্রিকুলাস অন্তকর্ণে এই প্রকোষ্ঠটি 3টি অর্ধবৃত্তাকার নালী দিয়ে গঠিত। এদের ভিতরে আছে খুব সূক্ষ্ম লোমের মতো স্নায়ু রস। নালীর ভিতরে এই রস যখন নড়ে বা আন্দোলিত হয় তখনই স্নায়ু কোষগুলো উদ্দীপ্ত হয়, আর তখনই সেই উদ্দীপনা মস্তিষ্কে পৌঁছায়। সেকুলাস অন্তকর্ণের এই প্রকোষ্ঠের চেহারা অনেকটা শামুকের মতো পেঁচানো, নালিকার মতো। একে ককলিয়া বলে। ককলিয়ার ভেতরে শ্রবণ সংবেদী কোষ থাকে। পেঁচানো নালিকা এক ধরনের রসে পূর্ণ থাকে। তো আমরা যদি খুব কাছ থেকে চিত্রটা লক্ষ্য করি, দেখো হচ্ছে একটা কানের চিত্র।
বহিকর্ণ, এই মধ্যকর্ণ এই অংশটা, আর অন্তকর্ণ হচ্ছে এই যে শামুকের মতো অংশ পেঁচানো। তোমরা এই যে দেখতে পাচ্ছ যে স্নায়ুগুলো কি হয়েছে, মস্তিষ্কে গিয়ে মিলিত হয়েছে। তো এখানে যে বলা হচ্ছে যে দুই পাশে বায়ু চাপ সমন্বয় করে থাকে এবং একটা পর্দা রয়েছে, এই পর্দাটা ছিঁড়ে গেলেই আমাদের গোসল করার সময় বা ধুলাবালি আমাদের অন্তঃকর্ণে প্রবেশ করবে এবং এতে করে আমাদের বিপদের সম্ভাবনা রয়েছে। তো আমরা জানলাম আমাদের কানের গঠন সম্পর্কে। এবার আমরা জানবো যে আমরা কানের যত্ন কিভাবে নেব। কান আমাদের শ্রবণ ইন্দ্রিয়। কানের সমস্যার কারণে আমরা বধির হয়ে যেতে পারি। কানের যত্ন নেওয়ার জন্য যা করতে হবে তা হলো, 1, নিয়মিত কান পরিষ্কার করা এবং গোসলের সময় কানে যেন পানি না ঢুকে সেদিকে সতর্ক রাখা। 3, কানে বাইরের কোনো বস্তু বা পোকামাকড় ঢুকলে ডাক্তারের পরামর্শ নেওয়া। এবং 4, উচ্চ শব্দে গান না শোনা। তোমরা অনেকেই হেডফোন লাগিয়ে গান শোনো, এটা কিন্তু কানের অনেক ক্ষতি হয় এবং এতে করে মস্তিষ্কেরও অনেক ক্ষতি হতে পারে। এই বিষয়গুলো খেয়াল রাখবা। আর কান পরিষ্কার করতে গিয়ে কখনো কানের মধ্যে কোনো কাঠি, মুরগির পাখা বা ইত্যাদি বস্তু প্রবেশ করাবা না। যদি কানের ভিতরে অনেকের ময়লা থাকে, সেগুলো পরিষ্কার করার জন্য এখন বাজারে এক ধরনের ডিভাইস বের হয়েছে। এটা দিয়ে সহজেই কানের ভিতর থেকে এদিকে ধরলেই ভিতরে যত ময়লা আবর্জনা আছে এগুলো বের করে নিয়ে আসবে। তো আশা করি তোমরা আমাদের যে সংবেদী অঙ্গ চোখ এবং কান সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছ। যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমার ইনবক্সে তোমাদের প্রশ্ন রাখবা, তোমাদেরকে সঠিক জবাব দেওয়ার চেষ্টা করব। আর এই লকডাউনে যেহেতু স্কুল বন্ধ এবং একটা বিপজ্জনক সময় আমরা পার করতেছি, তো অযথা ঘোরাফেরা করবা না, তোমরা ঘরে থাকবা। যদি প্রয়োজনে ঘরের বাইরে যেতে হয় তাহলে মাস্ক অবশ্যই ব্যবহার করবা। বাইরে থেকে ঘরে আসলে সাবান দিয়ে হাত পরিষ্কার করবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। সবাই ভালো থেকো।